হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর বার্লোচক্র ফ্লেমের বামস্ত নিয়ম অর্থাৎ চুম্বক রিলেটেড অর্থাৎ চলতরিতের চুম্বক যে পার্টটা আছে এটা স্টার্ট করছি। মনে হয় একটা ভিডিওতে হবে না। আমি আজকে তোমাদের অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম, ওরস্টেড পরীক্ষা, দক্ষিণ মুষ্টি নিয়ম, বার্লোচক্র এইসবগুলো একটু পড়াবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব বোঝার কনসেপচুয়াল ভিডিও। ভালো করে দেখো। এগুলো শুধু বই পড়লেই কিন্তু হবে না, বই পড়লে তুমি বুঝতে পারবে না। ভিডিওটা ভালো করে দেখো, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তাহলে এখান থেকে সব টাইপের কোশ্চেনই তুমি মাধ্যমিকে করে আসতে পারবে। চলো শুরু করা যাক। পড়াবো চুম্বকটা তোদের ক্লাস 10 লেভেলে আমি পড়াবো, ঠিক আছে? তোদের চুম্বকের প্রচুর জিনিস আছে, তোরা 12 গিয়ে পড়বি, অনার্সে গিয়ে পড়বি, কিন্তু তোদের যেহেতু 10 এর চুম্বকের বেশি অংশ পাঠ নাই, যেটুকু আছে সেটুকু সেই অনুযায়ী আমি পড়াবো। দেখ, এই চুম্বক জিনিসটা, তোরা চুম্বক জানিস, চুম্বক একটা মেটাল। চুম্বক নিয়ে অনেক গল্প টল্প আছে। একটা রাজার দেশে একজন রাখাল থাকতো, সেই রাখালটা একটা পাথর কুড়িয়ে পেয়েছিল। সেই পাথরটা দেখছে সবকিছু আকর্ষণ করছে, লোহার জিনিসগুলো। ওই জাদু পাথর এরকম করে সংরক্ষিত করে রেখেছিল রাজা। এরকম টাইপের উল্টো পাল্টা গল্প আছে। চুম্বক হচ্ছে একটা পদার্থ যেটা কি করে, একটা অচুম্বক পদার্থ অর্থাৎ লোহা এসবগুলোকে আকর্ষণ করে। আর কি, আর চুম্বক পদার্থের দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এগুলো তোরা জানিস। উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, আর দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে। কিন্তু যদি দুটো সমমেরু হয়, যদি দুটোই উত্তর মেরু বা দুটোই দক্ষিণ মেরু, তাহলে বিকর্ষণ করে। এগুলো সবাই তোরা জানিস, তাই তো? এরকম উত্তর মেরু নর্থ আর সাউথ দুটো মেরু থাকে। যদি সেম মেরু হয় তাহলে পরস্পরকে কি বিকর্ষণ করবে, দূরে ঠেলবে। আর যদি এরকম হয় তাহলে কি হবে, আকর্ষণ করবে। দেখ, দুটো বিপরীত মেরু পাশাপাশি থাকলে আকর্ষণ করবে। এগুলো সাধারণ চুম্বকের প্রপার্টি, ধর্ম। এগুলো তোরা জানিস, এগুলো নিয়ে আমি ডিটেলস বলবো না। এখন তোদের যেটা বলা আছে সেটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেড বলে একটা সায়েন্টিস্ট ছিল। এই ওরস্টেড কি করেছে, ল্যাবে একদিন পরীক্ষা করছে। ওর কাছে একটা কম্পাস আছে। ভালো করে পরীক্ষাটা বুঝবি, পরীক্ষাটা থেকে অনেক কিছু জানা যাবে। ওরস্টেড ল্যাবে পরীক্ষা করছে, সেই সময় ওর কাছে একটা কম্পাস ছিল, হাতে একটা কম্পাস ছিল। আর ও কোনো একটা ইলেকট্রিক কারেন্ট নিয়ে কিছু একটা পরীক্ষা করছে। সামনে তার আছে, ওয়্যার, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর ওর হাতে কম্পাস আছে। যখনই কারেন্টের সুইচটা দিচ্ছে, অর্থাৎ যখনই পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখনই কিন্তু ওর কাছে থাকা যে কম্পাসটা, সেই কাঁটাটা নড়ে উঠছে। বুঝলি কি বললাম? যখনই সুইচ দিচ্ছে, যখনই প্রবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তখনই দেখছে ওর হাতে থাকা, ওর কাছে থাকা যে কম্পাসটা, সেটার কাঁটাটা নড়ে উঠছে। কম্পাসটা কিন্তু একটা চুম্বক। কম্পাসের কাঁটাটা কিন্তু একটা চুম্বক, যার উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। কম্পাসের কাঁটাটা নড়ে ওঠা মানে চুম্বকটাকে নড়ে ওঠা, চুম্বকটা বিক্ষিপ্ত হচ্ছে। কিসের জন্য? কারেন্ট যাওয়ার জন্য। এখান থেকে একটা সিদ্ধান্ত নিল যে যখনই কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কারেন্ট যায়, তখনই তার আশেপাশে যদি কোনো চুম্বক থাকে, যদি এরকম করে কোনো একটা চুম্বক শলাকা যদি রেখে দিই, চুম্বক শলাকা দেখতে জানিস কেমন? চুম্বক শলাকা এরকম স্ট্যান্ডের উপর একটা চুম্বক থাকবে, যেটা যে কোনো দিকে মুভ করতে পারে, ঘুরতে পারে, ঠিক আছে? ফ্রিলি ঘুরতে পারে। একটু বাতাস পেলে বা যে কোনো একটা বাহ্যিক ফোর্স পেলে ওটা মুভ করতে শুরু করবে। তাহলে এই যে চুম্বক শলাকা আছে, যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যখনই এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সুইচ দিচ্ছি, তখনই দেখছি এই চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু আছে, এটা নড়ে উঠছে, ঘুরে যাচ্ছে। তবে কি, এই যে একটা চুম্বককে তুই হাত দিয়ে নড়ানো ছাড়া বাকি কি করতে পারিস যাতে এটা নড়ে ওঠে? একটা চুম্বক আছে, এটা চুম্বককে আমি না হাত দিয়ে বল না প্রয়োগ করে চুম্বকটা এমনি এমনি ঘুরবে বা নড়বে, কিভাবে সম্ভব সেটা? সামনে লোহা থাকলে হবে। ভেরি গুড, সামনে একটা লোহা থাকলে আকর্ষণের কারণে ঘুরে যাবে, এটা একটা হবে। বা যদি অন্য একটা চুম্বক রাখি, আর একটা চুম্বক রাখলাম, ধর এটা উত্তর মেরু, এটা ধর উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। আর একটা চুম্বক ধর এখানে রেখেছি, যেটা এই দিকটা হচ্ছে উত্তর মেরু ধর। তাহলে উত্তর মেরু কি করবে?
বিকর্ষণ করানোর কারণে ঠেলে দিবে দূরে। ওকে, তাহলে অন্য একটা চুম্বকের যদি প্রভাব থাকে তাহলে এটা ঘুরে যাবে, বুঝতে পারলি? তাহলে এই চুম্বকটাতে সেই জিনিসটাই ঘটছে, এই চুম্বকটা নড়ে উঠছে, তার মানে এই চুম্বকের উপর অন্য কোনো চুম্বকের একটা প্রভাব আছে, অন্য কোনো চুম্বক একে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, তার কারণে নড়ে উঠছে। তো কোন চুম্বকটা এখানে আকর্ষণ করছে? এখানে তো আর আদার্স চুম্বক নাই, এখানে আদার্স চুম্বক নাই, ঠিক আছে, কিন্তু এই যে পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়ার জন্য, এই কারেন্ট যাওয়ার দরুন এর আশেপাশে একটা অটোমেটিক চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে চুম্বক ক্ষেত্র কি করছে? এই চুম্বকটাকে বিক্ষিপ্ত করতে সাহায্য করছে। তাহলে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তারের আশেপাশে অটোমেটিক একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র, চুম্বক নাই তার সত্ত্বেও চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যে চুম্বক ক্ষেত্রের প্রভাব কিন্তু এই চুম্বক শলাকাটার উপর পড়ছে, সেই জন্য বিক্ষিপ্ত হচ্ছে। এটা হচ্ছে কনক্লুশন, সিদ্ধান্ত ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেড ওভাবে পরীক্ষা করেছিল, আর ওরস্টেডের পরীক্ষার লাস্ট ফাইনাল সিদ্ধান্তটা এটা, যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে, তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যে চুম্বক ক্ষেত্রটাই কিন্তু এই চুম্বকটাকে প্রভাবিত করছে এবং বেঁকে যাচ্ছে, নড়ে যাচ্ছে, এটার উপর ফোর্স দিচ্ছে, আকর্ষণ বা বিকর্ষণ ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। এবার ওরস্টেডের পরীক্ষা থেকে আমি বুঝতে পারলাম যে তড়িৎ থেকে আমি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছি, তড়িৎ থেকে, কারেন্ট থেকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছি। এটার প্রচুর ভালো গুণ, মানে এটার আমাদের বাস্তব জীবনে প্রচুর কাজে লাগলো। কি কাজে লাগলো দেখ, তোরা ধীরে ধীরে আরো পড়বো তখন জানতে পারবো। তো দেখ, একটা জিনিস ভালো করে ভাবতো, যে নর্মাল একটা চুম্বক যদি থাকে, তোরা জানিস বাড়ির বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে চুম্বক থাকে, থাকে না? ছোট ছোট চুম্বক থাকে ভিতরে, যে কোনো জিনিস, এমনি মোটর বল, যে কোনো জিনিসের মধ্যে দেখবি চুম্বক থাকে। তাহলে এই যে এমনি কোন সার্কিট বোর্ডের মধ্যে, ছোট ছোট জিনিসের মধ্যে, সবাই স্পিকারের মধ্যে চুম্বক থাকে, প্রতিটা জিনিসের মধ্যে একটা চুম্বক থাকে। এবার এই যে চুম্বক জিনিসটা, ওর তো চুম্বকত্ব বা চুম্বকের যে ধর্ম, আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, এটা কিন্তু দীর্ঘদিন থাকার ফলে কিন্তু আস্তে আস্তে চুম্বকত্ব ধর্ম হারিয়ে যাবে, হারায়। একটা চুম্বক দীর্ঘদিন আছে, তার আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমবে, ঠিক আছে? এবার এমন একটা চুম্বক তৈরি করা যাবে ওরস্টেডের এই পরীক্ষা থেকে, এমন একটা চুম্বক তৈরি করা যাবে, কৃত্রিম চুম্বক, যে জিনিসটা শুধুমাত্র কারেন্ট দিলেই চুম্বক হবে, কারেন্ট অফ করে দিলে আবার চুম্বক থাকবে না। কত সুন্দর জিনিস দেখ। তাহলে এই তড়িৎবাহী তার, যেটার কারেন্ট সাপ্লাই করলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল, সেখানে আদার্স কোনো মেটালিক চুম্বক ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই। মেটালিক চুম্বকটাকে বলছে স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক মানে সারা জীবন স্থায়ী ওই চুম্বকটা, কখনো চুম্বকত্ব আমি অফ করতে পারবো না, যে এখন অফ থাক, পারবি? যে চুম্বক আছে, এখন অফ থাক, এখন আকর্ষণ করিস না, হবে? হবে না, ও সারা জীবন একই টাইপের থাকবে, এরকম করে ও চুম্বকত্ব হারাবে ধীরে ধীরে। তাহলে এই তড়িৎবাহী তার যদি হয়, দেখবি এইবার এই আধুনিক যন্ত্রপাতিতে দেখবি চুম্বক, এই যন্ত্রের মধ্যে দেখবি তামার তার জড়ানো থাকে, দেখেছিস ছোট ছোট অনেকগুলো। তো এই যে তামার তার জড়ানো থাকে কেন? তামার তারগুলো জড়ানো থাকে তার কারণে হচ্ছে চুম্বক সৃষ্টি করার জন্য। ওই যখনই কুণ্ডলী করা থাকে, ওই তারের মধ্যে কারেন্ট যায়, আর কারেন্ট গেলে সেটা একটা চুম্বকে পরিণত হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে কি সেটা নিজে একটা চুম্বকে পরিণত হয়, কৃত্রিম চুম্বক। এবং যখন আবার সুইচ অফ করে দেবো, তখন আবার আবার তার হয়ে যাবে, আবার চুম্বক থাকবে না। এই জিনিসটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের বাস্তব যে যন্ত্রপাতিগুলো সবগুলো, তাতে তাতে মানে অনেক সুবিধা আছে। যেমন এই আমাদের বৈদ্যুতিক যে মোটর গুলো আছে বাড়িতে, সেগুলোতে এই কুণ্ডলী তার ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার ডিটেলস এক্সপ্লেনেশন আমি একটু পরে দেবো, পরের ক্লাসে, হয়তো আজকে হবে না, পরের ক্লাসে আমি ওটা বলবো, আবেশ যখন পড়াবো তখন। আচ্ছা, তাহলে এই হলো ওরস্টেড। তোদের পরীক্ষায় যেটা ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত, এটা পরীক্ষায় আসে। ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত, এটা পরীক্ষায় আসে। আমি বলে দিচ্ছি, ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত হচ্ছে, ওরস্টেড তার পরীক্ষার সাহায্যে দেখেন যে কোন পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎবাহী তারের আশেপাশে চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে? এবং এই চুম্বক ক্ষেত্রের দিক, যে এই যে চুম্বক ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে যাবে, সেই চুম্বক ক্ষেত্রের দিকটা কিসের উপর নির্ভর করছে? তড়িৎবাহী কারেন্টের দিকের উপর, কারেন্টটা কোন দিকে যাচ্ছে তার উপরে। ব্যাস এই দুটো জিনিস মনে রাখবি, এটাই হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে? চল নেক্সট যাই। এই যে ওরস্টেডের পরীক্ষা থেকে
এই যে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, এই বিক্ষিপ্ত দিকটা কোন দিকে হবে, কোন দিকে বিক্ষিপ্ত হবে, কোন দিকে কারেন্ট গেলে কোন দিকে ঘুরবে, এই দিকটা নির্ণয় করার জন্য মানে নির্ণয় করতে হবে। তার আগে আমি একটা জিনিস আগে বলে দেবো তোদের, যেটা তোদের বইয়ে নাই ভালো করে, ঠিক আছে? ভালো করে কি নাই, ছায়াপ্রকাশের বইতে নাই, অভিনব বইতে একটুখানি আছে, ঠিক আছে? চল সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা, এই চুম্বক বলরেখা জিনিসটা কি? আচ্ছা ভালো করে মনে রাখবি, যেদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রের দিক যেদিকে হয়, মানে যেদিক থেকে যেদিকে চুম্বক ক্ষেত্র কাজ করে, ঠিক সেই দিকেই চুম্বক ফোর্সটা, চুম্বক বলরেখা কাজ করে। চুম্বক বলরেখা মানে হচ্ছে এইটা আমি বললাম, ধরো একটা চুম্বকের এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে, বা উত্তর মেরু বিকর্ষণ করবে, দূরে ঠেলবে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বা দিক, কোন দিকে বল আকর্ষণ বল কাজ করছে বা বিকর্ষণ বল কাজ করছে, সেটাই হচ্ছে কি চুম্বক বলরেখা। এবার আমি এটা একটু ম্যানুয়ালি ছবি এঁকে বলি। ধর একটা চুম্বক আছে, যার এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু হলো। এবার সবসময় বলরেখা কল্পনা করার সময় তোদের তড়িৎ ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা আছে, তড়িৎ ক্ষেত্রেও কিন্তু হয়। এরকম একটা চুম্বক, যে চুম্বকের কাছাকাছি সবসময় কল্পনা করব একটা উত্তর মেরু, একটা বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা কর, একটা উত্তর মেরু বিচ্ছিন্ন কখনোই। আচ্ছা বলতো, কখনোই চুম্বকের বিচ্ছিন্ন উত্তর মেরু থাকা সম্ভব? সম্ভব? একটা চুম্বককে শুধু একটা মেরু থাকা সম্ভব? এটা যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, এটা যদি কেটে দিস তাহলে আবার উত্তর মেরু দক্ষিণ মেরু সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ কখনো একটা বিচ্ছিন্ন মেরু, একটা মেরু থাকা কিন্তু চুম্বকের সম্ভব না, সবসময় দুটো মেরু থাকবে, ঠিক আছে? সে যত ছোটই হোক, কখনো সিঙ্গেল একটা মেরুর অস্তিত্ব থাকে না। তাই আমি এটা কল্পনা করছি বলছি, একটা বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা করব। তাহলে কি করবে? এই উত্তর মেরুকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই উত্তর মেরুটা চুম্বকের কাছাকাছি, এই যে বিচ্ছিন্ন উত্তর মেরুটা বিকর্ষিত হবে উত্তর মেরুর জন্য, তারপর ঠেলবে ওকে। আর এই দক্ষিণ মেরুকে কি করবে? আকর্ষণ করবে। তার মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে একটা কি, একটা বলের দিক, এইটাকে ফোর্স দিচ্ছে, একটা কাল্পনিক একটা বলের রেখা আছে, সেটাকে বলছে কি চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা কোন মেরু থেকে কোন মেরুতে কাজ করে? অলওয়েজ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কারণ বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা করলে সবসময় উত্তর মেরু ওকে বিকর্ষণ করবে আর দক্ষিণ মেরু টানবে। তার মানে পথটা কোন দিকে হচ্ছে? উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণ। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একটা কাল্পনিক একটা বলের রেখা আছে, যেখানে কোনো একটা মেরু রাখলেই সেটা এদিকে সরবে, এদিকে ফোর্স অনুভব করবে। এই রেখাগুলোকে বলছে বলরেখা। আরেকটা জিনিস, এই বলরেখার দিক যেদিকে হয় সেদিকে চুম্বক ক্ষেত্রের দিক। তার মানে কি, বলরেখা যদি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে কাজ করে, তার মানে চুম্বক ক্ষেত্রেও কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে কাজ করবে, চুম্বক ক্ষেত্রেও কিন্তু সেই দিকে হলো। আর একটা জিনিস, এই যে বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না, মানে কখনোই এরকম হবে না। ধর একটা বলরেখা এরকম গেল, আর একটা বলরেখা এরকম গেল, তার মানে এই পয়েন্টটা ছেদ করে নিল, এটা কখনো হবে না। এটা হবে না, কেন হবে না? কারণ এই যে ছেদ বিন্দুতে বলরেখার দুটো অভিমুখ হয়ে গেল, একটা এদিকে একটা এদিকে। ছেদ বিন্দুতে দুটো বলরেখার অভিমুখ মানে দুটো তড়িৎ চুম্বক ক্ষেত্রের দিক, বলরেখার দিক যেদিকে সেদিকে তো চুম্বক ক্ষেত্রের দিক আমি বললাম। তার মানে দুটো চুম্বক ক্ষেত্রের দিক, একই বিন্দুতে দুটো চুম্বক ক্ষেত্রের দিক কখনোই সম্ভব না, ঠিক আছে? একটা দিকই হয়। সেই জন্য কখনো বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, সবসময় সমান্তরালি হয়, কখনো ছেদ করবে না। কারণ বলরেখার ছেদ বিন্দুতে দুটো চুম্বক ক্ষেত্রের দিক হয়ে যাবে, তাহলে সেটা কখনো সম্ভব না, ঠিক আছে? এই কোশ্চেনটাও শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? এই ভিডিওটা আরেকবার দেখে নিবি, দিয়ে দরকার হলে খাতা এগুলো লিখে নিবি, ঠিক আছে? পরস্পর এই বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না কেন? কারণ ছেদ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের বা চুম্বক বলরেখার দুটো অভিমুখ থাকা কখনোই সম্ভব না, সেই কারণে পরস্পরকে ছেদ করবে না, সমান্তরাল হবে হলো। এবার এই বলরেখার দিক যেদিকে সেদিকে আমি বললাম চুম্বক বলরেখার দিক ও চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের দিক একই দিকে হলো। আচ্ছা আর একটা জিনিস আমি একটু বলে দিই, এই চুম্বক পড়াতে বলে দিই। তোরা তড়িৎ ক্ষেত্র বলেছিলি, ওই তড়িৎ ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা দেখা যায়। যদি তড়িৎ ক্ষেত্র ধরে এরকম যে একটা এখানে প্লাস কিউ আধান আছে,
একটা মাইনাস কিউ আধান আছে দুই প্রান্তে, দুই মেরুতে। তাহলে এটাকে বলছে তড়িৎ দ্বিমেরু। কারণ দুটো মেরুতে দ্বিমেরু মানে দুই মেরুতে দুটো আধান, দুটো সেম পরিমাণে আধান আছে কিন্তু বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস। তাহলে কি হয়, একটা ধনাত্মক একক বিচ্ছিন্ন একটা ধনাত্মক আধান কল্পনা করি। বিচ্ছিন্ন ধনাত্মক আধান যেমন বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা করেছিলাম, মানে বিচ্ছিন্ন ধনাত্মক আধান যদি কল্পনা করি তাহলে কি হবে বলতো, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে আর মাইনাসের দিকে ছুটে আসবে। তার মানে প্লাস থেকে মাইনাস বরাবর কি হয়, একটা কাল্পনিক বলরেখা কাজ করে, ওটাকে বলছে তড়িৎ বলরেখা। এটাকে বলছে তড়িৎ বলরেখা। তাই চুম্বকের সাথে তড়িতের কিন্তু অনেকটা মিল আছে সবকিছুতেই। তাহলে এই যে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখা কোন দিকে কাজ করে বা তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে, সর্বদাই প্লাস থেকে মাইনাসের দিকে। আর চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে, মনে থাকবে। তাহলে উত্তর মেরুর এই যে বিচ্ছিন্ন উত্তর মেরুটা যেদিকে বিক্ষিপ্ত হবে, যেদিকে সরবে, সেই দিকেই নিশ্চয়ই চুম্বক ক্ষেত্রের দিক। এটা বুঝতে পারলি তো, যেদিকে এই যে উত্তর মেরুটা বিক্ষিপ্ত হচ্ছে, সরে যাচ্ছে, নিশ্চয়ই সেই দিকেই চুম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখ, একটা করে একটা বস্তুকে ধর এখানে রেখে দিলি, হঠাৎ করে এইদিকে চলতে শুরু করলো, এই সামনের দিকে চলতে শুরু করলো, সামনের দিকে চলতে শুরু করলো, তার মানে কি ওই দিকে যাচ্ছে, মানে কি নিশ্চয়ই ওই দিক বরাবর ফোর্সের দিক, কোন একটা বল কাজ করছে ওইদিকে, তাই তো? ঠিক একই রকম ভাবে ভাব যে কোন একটা বস্তুকে আমি রেখে দিয়েছি, তার বলরেখা এদিকে কাজ করছে, তার মানে কি ওইদিকে ওর তড়িৎ ক্ষেত্র আছে, ওই বরাবরই তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ বলরেখার দিক যেদিকে উত্তর থেকে দক্ষিণে, সেদিকে কিন্তু বা যেদিকে বিক্ষিপ্ত হয়ে সরে যাবে সেই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, বা সেদিকটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। আধান হলে তড়িৎ ক্ষেত্র, মেরু হলে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝলি? এবার আমি ওই ওরস্টেডের পরীক্ষার দিকটা দেখবো। ওরস্টেডের পরীক্ষা থেকে আমি দেখলাম যে কোন একটা এরকম পরিবাহী তার ছিল, ভালো করে দেখবি, কোন একটা এরকম পরিবাহী তার ছিল যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, আর এখানে একটা চুম্বক শলাকা ছিল, তাই তো? চুম্বক শলাকা ছিল নর্থ সাউথ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই চুম্বকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, কোন দিকে ঘুরে যাবে, সেটা কি করে বুঝবো? ভালো করে দেখ, দেখ দুটো নিয়ম আছে এই জিনিসটা বোঝার জন্য। দুটো নিয়ম আছে। একটা অ্যাম্পিয়ার নিয়ে এসেছিল, তার নাম অনুযায়ী একটা নিয়ে এসেছিল অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম, একটা হচ্ছে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম, এক নম্বর নিয়ম। আর দুই নম্বর হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। এই দুটো নিয়ম, এই দুটো নিয়ম ভালো করে বুঝতে হবে, তাহলে ওদের দিকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা বুঝবো। আচ্ছা, অ্যাম্পিয়ার সন্তরণ, সন্তরণ মানে কি? সন্তরণ মানে কি বলতো? এটা হচ্ছে একজন ব্যক্তি যে সাঁতার কাটছে, সন্তরণ মানে হচ্ছে সাঁতার কাটা। এই ছবি দেখে হাসিস না, দারুণ ছবি, ছবিটা বুঝলেই হলো। আরে সাঁতার কাটে না এইভাবে, এইভাবে কাটে না, একটা হাত উপরে একটা পিছনে থাকে এরকম করে, ঠিক আছে হলো। তাহলে এই ব্যক্তিটা যখন সাঁতার কাটছে, মনে রাখবি অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, অর্থাৎ তড়িৎবাহী তার বরাবর যেদিক বরাবর প্রবাহ হচ্ছে, কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের দিক বরাবর যদি সাঁতার কাটে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এদিকে, তাই সাঁতারও ওইদিকে কাটতে কাটতে যাচ্ছে। তাহলে যেদিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি সাঁতার কাটে, তার বাম হাত যেদিকে আছে সেই দিকে হয় চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ। বাম হাত কোন দিকে আছে বলতো? সাঁতার কাটার বাম হাতটা ওই দিকটা, ওই দিকে বোর্ডের, কারণ ওই দিকে হবে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ। তো উত্তর মেরুটা ওই দিকে যাবে, তার মানে ঠিক আছে। তার মানে এই তারের যদি কাছাকাছি যদি এখানে চুম্বক শলাকা থাকে, তো চুম্বক শলাকার উত্তর মেরু যদি এটা হয়, উত্তর মেরু এটা হলে কোন দিকে বিক্ষিপ্ত হবে? ওই দিকে বিক্ষিপ্ত হবে, ওই দিকে বোর্ডের দিকে, বাম হাতের দিকে, বুঝলি? আবার বলছি, অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম হচ্ছে যদি কোনো তড়িৎবাহী তারের বরাবর, তারের প্রবাহের দিক বরাবর বা কারেন্টের দিক বরাবর যদি কোনো ব্যক্তি সাঁতার কাটে, তাহলে সর্বদাই সেই সাঁতারু ব্যক্তির বাম হাতের দিকে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ হবে।
যেদিকে বাম হাত সেদিকে চুম্বকের উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। বুঝলি? এটা হচ্ছে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম, পরীক্ষায় আসে খুবই, অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মটি লেখো বলে বিবৃতিটা। ধরো আর একটা সেকেন্ড রুলস দেখ, দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়ম মানে কি? দক্ষিণ মুষ্টি নিয়ম মানে হচ্ছে ডান হাতটাকে যদি, দক্ষিণ মানে ডান হাতে যদি মুষ্টি করি, মুষ্টি মানে বুঝতে পারছিস, এরকম করে মুষ্টিবাদী, এবং বুড়ো আঙুলটা যেন এরকম থাকে, ঠিক আছে? বুড়ো আঙুলটা যেন এরকম থাকে, বুড়ো আঙুলটা বন্ধ করে দিস না। তাহলে এই বুড়ো আঙুলটা যেটা আছে, এবার দেখতো এই বুড়ো আঙুলটা যেদিকে আছে, বৃদ্ধাঙ্গুল যেদিকে আছে, সে বৃদ্ধাঙ্গুলটা যদি কারেন্টের দিককে নির্দেশ করে, কারেন্টের দিক যেদিকে আছে, কারেন্টের দিক কোন দিকে? ওদিকে। তো ওই দিকে যদি আমার কারেন্টের দিকটা যদি এই বুড়ো আঙুলটা হয়, তাহলে বাকি আঙ্গুলগুলো কোন দিকে মুখ ঘুরছে বলতো? ওই বোর্ডের ভিতর দিকে না, বা আমার এই বাম হাতের দিকে ঘুরছে না? তাহলে ওই দিকে হয় চুম্বকের উত্তর মেরু বিক্ষেপণ। বুঝলি? আবার বলছি, ডান হাতকে যদি মুষ্টিবদ্ধ করা হয়, ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরছে বা যেদিকে মানে যে দিক বরাবর আছে, সেই দিক বরাবর কি চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ হবে। দেখ এই যে কারেন্টের দিক, আর বাম হাতের অন্য আঙ্গুলগুলো, ডান হাতের অন্য আঙ্গুলগুলো কোন দিকে যাচ্ছে? ওই দিকটাই। তাহলে ওই দিকে মানে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ ওদিকে হবে। দেখ অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মেও যেদিকে হচ্ছিল বাম দিকে, এটাও দেখ ওইদিকেই হচ্ছে। যে কোনো একটা রুটস লাগিয়ে বুঝলেই হলো, ঠিক আছে? এই দুটো নিয়ম কিন্তু আমাকে বলে দেয় যে ওরস্টেডের পরীক্ষা যেটা করেছিল সেই পরীক্ষা অনুযায়ী কোন দিকে চুম্বক শলাকার বিক্ষেপণ হবে। আরেকটা জিনিস এখানে তোদের বইয়ে একটুখানি চেঞ্জ করে লেখা আছে, সেটা বুঝতে পারবি না, শোন ভালো করে। তোদের এই যে উত্তর মেরুর বিক্ষেপণ বললাম, অনেক সময় এই উত্তর মেরুর বিক্ষেপণ বলে না, বলে চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলরেখার দিক। একটু আগে আমি পড়ালাম তোদের যে যেদিক বরাবর চুম্বকের উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, সরে যাবে, সেদিক বরাবর নিশ্চয়ই বলরেখার দিক, বা সেদিক বরাবর নিশ্চয়ই চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইটা অন্যভাবে বলা যায় যে দক্ষিণ মুষ্টি নিয়ম মানে হচ্ছে যে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলটি যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বাকি আঙ্গুলগুলো চুম্বক বলরেখার দিক নির্দেশ করে বা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। চুম্বক বলরেখার দিক, চুম্বক ক্ষেত্রের দিক বা উত্তর মেরুর বিক্ষেপণ সবই কিন্তু একই জিনিস। বুঝলি? উত্তর মেরুর এন মেরুর বিক্ষেপণ বা কি বলরেখার অভিমুখ, বা আরেকটা কি বলতে পারি, চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এই তিনটে জিনিসই কিন্তু একই জিনিস বোঝায়, ঠিক আছে? অনেক বই অনেক রকম ভাবে লেখা থাকে, এই তিনটে জিনিস কিন্তু একই জিনিস বোঝায়। যেদিকে উত্তর মেরু বিক্ষেপণ হয় সেদিকটাই বলরেখার অভিমুখ, সেদিকটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। আচ্ছা ঠিক আছে, বলে নেন। আচ্ছা দেখ, এই ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কি দেখলাম, যে একটা পরিবাহী তার সে তার মধ্যে কারেন্ট গেলে চুম্বকটাকে কি করছিল? বিক্ষিপ্ত করছিল। এবার ভালো করে দেখতো, যদি এই চুম্বকটা, এখানে যে আদার্স চুম্বকটা ছিল, এই যে বিক্ষিপ্ত হচ্ছিল এই তারের জন্য, তাহলে বলতো এই তারটা, এই যে আলাদা যে চুম্বক শলাকাটা রেখেছি, এরও তো একটা নিজস্ব চুম্বক ক্ষেত্র আছে, সেটা বোঝার চেষ্টা কর। এখানে যেমন কারেন্ট তৈরি হলে এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, এবং সেই চুম্বক ক্ষেত্র এর উপর একটা প্রভাব ফেললো এবং তার জন্য বিক্ষিপ্ত হলো। আগে এটা আমরা বুঝলাম, কিন্তু এখন এই চুম্বকটারও তো একটা চুম্বক ক্ষেত্র আছে, তাহলে এই চুম্বকটার চুম্বক ক্ষেত্র তো একটা চুম্বক বলরেখা দিবে, চুম্বক বল প্রযুক্ত করবে কার উপরে? ঘুরিয়ে এই তারের উপরে, এই তারের উপরে একটা বল দেবে, তাহলে তারটাও কিন্তু গতিশীল হবে। এটা দেখ, বুঝতে পারলি? তারটা যেমন একটা চুম্বক ক্ষেত্র তৈরি করছিল কৃত্রিম ভাবে, সে এই চুম্বকের উপর প্রভাব ফেলছিল, ঠিক একই ভাবে এই চুম্বকটাও তো, এরও তো একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক বলরেখার দিক আছে, তো সেও তো এই তারের উপরে একটা বল দেবে, তাহলে এই পরিবাহী তারটার উপরে একটা ফোর্স দেবে, মানে চুম্বক বল দেবে, এবং সেই চুম্বক বলের কারণে পরিবাহী তারটা গতিশীল হবে, পরিবাহী তারটা গতিশীল হয়ে যাবে। ঠিক আছে? কোন দিকে গতিশীল হবে বা কোন দিকে ঘুরবে সেই জিনিসটা বলে দেবে কি? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম।
ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মনে থাকবে, বলছি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে কি বোঝা যায় বুঝলি? কি কোনটা মাপছি আমি? ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে এই যে চুম্বকটা আছে, এই চুম্বকটা পরিবাহী তারের দিকে কোন দিকে বল প্রয়োগ করছে বা কোন দিকে পরিবাহী তারটা গতিশীল হচ্ছে সেটা বলে দেবে। এবার এখানে কি করে মনে রাখবো? মনে রাখবে এরকম যে এই যে যদি আমি চুম্বক ক্ষেত্রের দিকটা, চুম্বক ক্ষেত্র যদি বি দিয়ে চিহ্নিত করি, চুম্বক ক্ষেত্রটাকে বি দিয়ে চিহ্নিত করলাম, আর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহটাকে আই দিয়ে চিহ্নিত করলাম, প্রবাহ মাত্রা, ঠিক আছে? আর কি আছে? আর গতি বা বলের দিক, পরিবাহীর গতি, পরিবাহীর গতি আমি এফ ধরলাম, ঠিক আছে? বা পরিবাহীর উপর ফোর্স, যে পরিমাণ বল প্রয়োগ, যেদিকে বল দিবে সেদিকে তো গতিশীল হবে। এখানে দেখ তিনটে জিনিস আমি বলেছি। এখানে একটা হচ্ছে এর মধ্যে যে কারেন্ট যেতে হবে, আর একটা হচ্ছে ওর কাছাকাছি থাকা যে চুম্বকটা আছে, এই চুম্বকটার একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র দিচ্ছে, আর এই চুম্বক ক্ষেত্রের কারণে এই পরিবাহী তারটার উপর একটা বল অনুভব করছে বা গতিশীল হচ্ছে, যেদিকে বল, সেই গতির দিক বা বলের দিকটা কোন দিকে হবে এটা নির্ভর করে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মানে হচ্ছে কোন, এটা ডিটেলস এক্সপ্লেনেশন, কেন বাম হস্ত নিয়ম এলো, কোথা থেকে এলো, এখানে ক্রস প্রোডাক্ট হয়, ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এগুলো তোরা কিছুই জানিস না। এগুলো তোরা 11 এ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখবি এবং 12 এ গিয়ে এই জিনিসটা ডিটেলস এক্সপ্লেনেশন শিখবি। এখন সরাসরি তোদের ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বলে তোদের 10 এর বইয়ে দিয়ে দিয়েছে, কিন্তু বাম হস্ত নিয়মটা এলো কোথা থেকে, তার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন যেটা আছে ক্রস প্রোডাক্ট, সেটা কিন্তু 12 এ গিয়ে পড়বি। এটা ডিটেলস যদি আমি এখন বলতে লাগে কিছু বুঝতে পারবি না, তাই আমি এই ভিডিওতে বলবো না। যদি তোদের ইচ্ছা থাকে আমি 12 এর ভিডিও ছাড়বো, ওখানে গিয়ে তোরা দেখতে পারিস যে এটা কোথা থেকে এলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা, ঠিক আছে? চ, তো এই বাম হস্ত নিয়মটা কি বলছে? সরাসরি বাম হস্ত নিয়মে চলে যায় যে বাম হাতের, তো বাম হস্ত নিয়মটা হচ্ছে এই যে বাম হাতের এই যে তিনটা আঙুল, এই যে এই আঙুলগুলো আছে, এই আঙুলগুলোর মধ্যে বলতো এইটা কি ঠিক মাঝের আঙুল? তাহলে এটাকে কি বলে? এটাকে বলছে মধ্যমা, ঠিক আছে? এটাকে বলছে তর্জনী, আর এটাকে বলছে বৃদ্ধাঙ্গুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ। তাহলে তিনটা, এই যে তিনটা আঙুল যেটা বললাম, মধ্যমা, তর্জনী আর বৃদ্ধাঙ্গুল, এই তিনটেকেই যদি পরস্পর সমকোণে রাখি, সমকোণ মানে সে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের মতো, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ মানে বুঝতে পারছিস? এই ঘরের একটা কর্নার ভাব, একদিক বরাবর এক্স অক্ষ, একদিক বরাবর ওয়াই অক্ষ, আর একদিক বরাবর উপর দিকে জেড অক্ষ, তিনটেই পরস্পর সমকোণে থাকে। ঠিক ওরকম ভাবে যদি আঙুলগুলোকে রাখি তাহলে অনেকটা এরকম হবে না? দেখ তো, দেখ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই তো? অর্থাৎ এই মধ্যমাটা আর তর্জনীটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার এটা যদি এইভাবে, অ্যাকচুয়ালি বৃদ্ধাঙ্গুলটা আমার ঘুরছে না, এটা এইভাবে আছে, এই যে পেনটা ভাব বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে? তাহলে দেখ তো, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আছে, এই যে তর্জনী, আবার এটাও দেখ 90 ডিগ্রি আছে। অর্থাৎ এই তিনটে পরস্পর যদি সমকোণে থাকে, তিনটেই যদি পরস্পর লম্বভাবে থাকে, তাহলে সবসময় মনে রাখবি এই যে মধ্যমার দিকটা কিসের দিক নির্দেশ করে? মধ্যমার দিকটা হচ্ছে, আচ্ছা এটা তড়িৎ প্রবাহের দিক, এটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্টের দিক নির্দেশ করে মধ্যমাটা। আর এই তর্জনীটা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। যদি করে তাহলে বাকি যে আঙুলটা পড়ে থাকছে সেটা কিসের দিক নির্দেশ করবে? পরিবাহীর গতির দিক বা কোন দিকে বল ক্রিয়াশীল হচ্ছে সেই দিক, বুঝলি? তাহলে এবার এখানে এই জায়গাটায় একবার বলতো যে এইটা কোন দিকে গতিশীল হবে। দেখ, অ্যাকচুয়ালি উত্তর মেরুটা, এই যে বোর্ডে এঁকেছি, এই উত্তর মেরুটা কিন্তু, এটা উত্তর মেরু ধরলে উত্তর মেরুটা এইভাবে বল দিচ্ছে, এভাবে চুম্বক ক্ষেত্র কাজ করছে, তার মানে ওই দিকে চুম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে এবার বলতো এখানে মেলাতো, কারেন্টের দিক এদিকে, এই যে এদিকে, এটার দিক কারেন্টের দিকটা, তাই তো? এই মধ্যমাটা হচ্ছে কারেন্টের দিক, আর এই আঙুলটা কিসের দিকে নির্দেশ করে?
চুম্বক ক্ষেত্র ভিতর দিকে বোর্ডের, উত্তর মেরুটা ওইদিকে যাচ্ছে। আর বাকি আঙুলটা কোন দিকে, বলটা কোন দিকে হচ্ছে তাহলে উপরের দিকে, তাহলে এই তারটা উপরের দিকে গতিশীল হবে। অর্থাৎ এই যে কোনো পরিবাহী তার এই চুম্বক ক্ষেত্রের জন্য একটা ফোর্স অনুভব করে, সেই ফোর্সটা কোন দিকে হবে সেটা কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বলে দেয়। কি বলবি, সবসময় মনে রাখবি, এটা কিন্তু উল্টো পাল্টা করে বললে হবে না। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে আমি কোনটা জানতে পারছি, আমি জানতে পারছি পরিবাহীর গতির দিক, যেটা জানতে পারছি বা যেটা বের করছি সেটা লাস্টে বলবো। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটা আমার পরিবাহীর গতির দিক নির্দেশ করছে, কোন দিকে গতিশীল হবে পরিবাহী তারটা, বা কোন দিকে বল অনুভব করবে, এটাই তো আমার চাই, তাই এটাকে লাস্টে বলবো। যেটা আগে বললাম এটা পরে বললাম এরকম না, এটাকে সবসময় লাস্টে বলবো যেটা আমার চাই। তাহলে কি বলবো, যে কোনো বাম হাতের যদি কি মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল যদি পরস্পর লম্ব হয়ে থাকে, সমকোণে থাকে, তাহলে মধ্যমাটা কারেন্টের দিক বা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এবং তর্জনীটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করলে, বাকি যেটা বৃদ্ধাঙ্গুলটি কিসের দিক নির্দেশ করবে, পরিবাহীর গতির দিক বা পরিবাহীতে যে পরিমাণ বল কাজ করছে সেই বলের দিক। এটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। সবাই বুঝলি? এটার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বৈদ্যুতিক মোটর যেখানে আমরা মোটরের জল তুলি, ওই মোটরে কিন্তু কার্যনীতিতে এর অ্যাপ্লিকেশনটা কাজে লাগবে। বা বাল্য চক্র পড়বো, ওখানেও গিয়ে কিন্তু এটা কাজে লাগবে। ওটা আমি নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে পড়াবো। ওটা কিন্তু বাল্য চক্র, ওগুলো বুঝতে গেলে এই ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা ফুল কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। তাই দেখ বুঝতে পারলি কিনা, না হলে আমাকে বল। ভালো করে বুঝলি, বাল্য চক্রের কার্যনীতি কিন্তু পরীক্ষায় খুব আসে। যেহেতু তোদের কোশ্চেনের নাম্বার কমিয়ে দিচ্ছে এখন মাধ্যমিকে, ঠিক আছে, মানে 2 বা 3 হাইস্ট নাম্বার, 3টা ভেঙে দিচ্ছে 2+1-এ। তাই তোদের কিন্তু বড় কোশ্চেন বলতে গেলে ওই যে মোটরের কার্যনীতি বল বা ওইসবগুলো একটু বড় কোশ্চেন হয়ে যায়। তাই বাল্য চক্রটা একটু ছোটর মধ্যে ভালো কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় থাকে। এবার বাল্য চক্রের কার্যনীতি কিভাবে কাজ করে, বাল্য চক্রের সাহায্যে প্রথমে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা ভালো করে বুঝতে পারে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি বলে, পরিবাহী তারটা কোন দিকে গতিশীল হবে সেটার দিক। এবার এখানে বাল্য চক্রের দেখা ভালো করে বুঝ ছবিটা, এই যে এটার সঙ্গে ধরো কোন একটা ব্যাটারি কানেকশন করা আছে যাতে কারেন্ট সাপ্লাই করতে পারে। তাহলে এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে, আই কারেন্টটা নামছে, দেখতে পাচ্ছিস। তো এই চাকাটাও কিন্তু একটা পরিবাহী তারের মতো, চাকাটাও কিন্তু একটা পরিবাহী তারের মতো, চাকাটাতে কিন্তু কারেন্ট যাচ্ছে, চাকাটাও কারেন্ট যাচ্ছে। এবার এখান থেকে আবার গিয়ে ক্লোজ হচ্ছে। এবার এখানে একটা দেখ চুম্বক রেখেছি, ইউ আকৃতির একটা ইউসেপ চুম্বক। চুম্বকের এখানে এন মেরু, এখানে এস মেরু, এখানে উত্তর, এখানে দক্ষিণ মেরু। আচ্ছা বলতো, চুম্বকের চুম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে কাজ করে? আমি এক্ষুনি বললাম উত্তর থেকে দক্ষিণের দিকে। উত্তর মেরুটা একটা অ্যাকচুয়ালি ইউ আকৃতির চুম্বকটা কিভাবে আছে বলতো, এইভাবে দেখ, এইভাবে, মানে এটা তো বোর্ডে আঁকা যায় না ওইভাবে, সেজন্য আমি ওটা ওরকম করে গেছি। ইউ আকৃতির চুম্বকটা কিন্তু এইভাবে আছে, এইভাবে এখানে। তাহলে এইভাবে যখন চুম্বকটা আছে, এইদিকে উত্তর মেরু, ওইদিকে দক্ষিণ মেরু, তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে মানে বোর্ড থেকে, বোর্ডের ভিতরের দিকে, উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে, মানে এটা এইদিকে। এইদিকে বলতে গেলে এটা কিন্তু উপর দিক না, এটা হচ্ছে বোর্ডের ভিতর দিক, বোঝাচ্ছে, এটা আঁকা সম্ভব না। তাহলে বোর্ডের ভিতর দিকে এটা এদিকে কি কাজ করছে, চুম্বক ক্ষেত্র, যেটাকে আমি বি দিয়ে চিহ্নিত করছিলাম, আগে লিখেছিলাম বি। আর কি, আর কারেন্টের দিক কাজ করছে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তাহলে এই যে পরিবাহীটার ঘূর্ণনের দিক বা গতির দিকটা কোন দিকে, বা এই পরিবাহীটা, এই যে পরিবাহীটা, আচ্ছা পরিবাহীটার, এই পরিবাহীটার চক্রটা একটা পরিবাহী, চক্রটার কোন কাঁটাটা চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে? চুম্বক ক্ষেত্র কিন্তু ইউ আকৃতির চুম্বকের মাঝেই কাজ করছে। একমাত্র দেখ এই কাঁটাটা কিন্তু, এই যে এই বাল্য চক্রের এই কাঁটাটা কিন্তু একমাত্র চুম্বক ক্ষেত্রের ভিতরে ঢুকে আছে, বাকিগুলো কিন্তু চুম্বক ক্ষেত্রের মধ্যে নাই। তাহলে এই কাঁটাটা কিন্তু একটা বল অনুভব করবে। কেন? আমি বলেছি কোন একটা পরিবাহী তারের মধ্যে যদি কারেন্ট যায় এবং সেখানে যদি চুম্বক ক্ষেত্র, আদার্স চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেই আদার্স চুম্বক ক্ষেত্রের দরুন এটাতে একটা ফোর্স অনুভব করবে বা গতিশীল হবে। সেই গতিশীলের দিক নির্ণয় করবো ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে। দেখি, দেখ এই ছিল ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, এটা ছিল কারেন্টের দিক, এটা ছিল চুম্বক ক্ষেত্রের দিক, এটা ছিল গতির দিক। তাহলে এবার বল যে এই কারেন্টের দিক মানে নিচের দিকে, দেখ নিচের দিকে আছে, এটা এই জিনিসটা নিজে থেকে ভালো করে বুঝতে হবে। কারেন্টের দিকটা নিচের দিকে, তাই নিচের দিকে আমি সেট করেছি আঙুলটাকে। চুম্বক ক্ষেত্রটা কোন দিকে, ভিতর দিকে, বোর্ডের ভিতর দিকে না, বি, দেখ ভিতর দিকে আছে চুম্বক ক্ষেত্রের দিকটা, এটা এটা। আর বাকিটা এই বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে কাজ করছে, এইদিকে না, এদিকে। তাহলে এদিকে মানে এই কাঁটাটা কিন্তু কোন দিকে বল অনুভব করবে, কোন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে,
এইদিকে, এদিকে, তাই না? এইদিকে। তাহলে এইদিকে যখনই মানে গতিশীল হবে, মানে বল অনুভব করবে, তখনই কিন্তু কাঁটাটা সরে যাবে। আর যখনই কাঁটাটা সরে যাবে তখনই কিন্তু আর চুম্বক ক্ষেত্র কাজ করবে না, তখন কিন্তু গতিজাড্যের জন্য এই কাঁটাটা অটোমেটিক এখানে চলে আসবে। একটা ফোর্স অনুভব করলে এই ঘুরে গেলে ওই কাঁটাটা তো অটোমেটিক এখানে আসবে। তো এই কাঁটাটা যখন আবার এখানে আসবে তখন আবার একটা ওদিকে বল অনুভব করবে, পাবে, আবার চলবে। এভাবে আস্তে 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 কি এইদিকে ঘূর্ণন চলতে থাকবে, চক্রটা অটোমেটিক ঘুরতে লাগবে। তাহলে কারেন্ট দিচ্ছি, চুম্বক রেখে দিয়েছি, অটোমেটিক চাকাটা ঘুরছে, গোল গোল ঘুরছে। এই জিনিসটাই তো মোটরে কাজে লাগানো হয়। মোটরটাও তো ঘোরে, ওটা কেন ঘোরে? ওখানেও সেম কারেন্ট দিচ্ছে আর ঘুরতে লাগলো কেন? সেম কাজ, ওখানে একটা চুম্বক থাকে, এই চুম্বকের কারণে গতিশীল হয়। বুঝলি? এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সরাসরি কার্যনীতি না আসে, আরেকটা ভালো কোশ্চেন আসে, সেটা হচ্ছে বাল্য চক্রের ঘূর্ণন গতি বা এই ঘূর্ণন প্রভাবটা কিভাবে প্রভাবিত হয়, বা কিভাবে চেঞ্জ করা যায়, বা কিভাবে ঘূর্ণন গতি বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায় বলতো? একটা কারেন্টের মান যদি বাড়ায় তাহলে ঘূর্ণন গতি বাড়বে। আর একটা চুম্বকের মেরু শক্তির পাওয়ার যদি বাড়ায়, চুম্বকটা যদি ক্ষমতা বাড়ায়, মেরু শক্তি মানে এই উত্তর মেরু দক্ষিণ মেরুর ক্ষমতা যদি বাড়ায়, তাহলে কিন্তু ঘুরবে বেশি জোরে, তাই তো? আর কি, এটাই। আরেকটা জিনিস মনে রাখবে, এই কাঁটাটার এখানে একটা পারদ থাকে, মানে পারদ বলতে গেলে একটা, যাতে ক্ষয় না হয়ে যায়, বারবার টাচ করে ঘর্ষণ না করে, সেই জন্য একটা পারদ টাইপের জিনিস থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে বাল্যচক্র। বাল্যচক্রের কার্যনীতি বুঝলি? বাল্যচক্র অ্যাকচুয়ালি কিছুই না, যে তড়িৎ প্রবাহ দিচ্ছি আর চুম্বক রেখেছি, তার কারণে ওই যে চক্রটা অটোমেটিক ঘুরছে, একটা ফোর্স অনুভব করছে এবং ঘুরছে। এটা হচ্ছে বাল্যচক্র। আর তোদের কাজ থাকবে বাল্যচক্রের ঘূর্ণন গতি কিভাবে বৃদ্ধি করা যায়, এই কোশ্চেনটা বই দেখে একটু পড়ে দিবি। বাস, আজকে পর্যন্ত থাক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ক্লাস 10-এর এবং 11-12 এবং নিটের ফিজিক্সের কোশ্চেন, এই সবগুলোই আমি আমার চ্যানেলে নিয়ে আসি। তোমরা যারা 10-এর স্টুডেন্ট দেখলে ভিডিওটা, তারা এই ফিজিক্সের চ্যাপ্টারগুলো সমস্তটাই কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো, এবং লাস্টে ফাইনালি মাধ্যমিক সাজেশন টাইপের যে প্রবলেমগুলো বা কোশ্চেনগুলো কোনগুলো আসবে সেগুলোও কিন্তু নিয়ে আসবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের উপকার হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকো, চলো ভালো থেকো।